টপিক মর্গানের দৃষ্টিতে সমাজ বিবর্তনের পর্যায়সমূহ। মানব সমাজের পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীগণ বহুকাল পূর্ব থেকে গবেষণা করে আসছেন। তারা তাদের গবেষণায় দেখিয়েছেন যে মানব সমাজ সবসময় এক অবস্থায় স্থির থাকে না, বরং ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলে। নৃবিজ্ঞানের জনক খ্যাত আমেরিকান নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান দীর্ঘ সময় উপজাতীয় সমাজে গবেষণা করে তার বিখ্যাত অ্যানশাইন্ট সোসাইটি শীর্ষক গ্রন্থে বলেন, মানুষকে যেমন নিচ সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে উঠতে হলে কতিপয় মধ্যবর্তী স্তর অতিক্রম করতে হয়, তেমনিভাবে মানব সমাজ ও বন্যদশা হতে শুরু করে কতিপয় মধ্যবর্তী স্তর অতিক্রম করে বর্তমান সভ্য দশায় উপনীত হয়েছে। বৈজ্ঞানিক গবেষণা বা অনুসন্ধানের মাধ্যমে জানা যায় যে মানবজাতি প্রকৃতির প্রতিকূল পরিবেশে একবারে নগণ্য অসহায় অবস্থায় জীবনযাপন শুরু করেছিল। তারপর ভাষার মাধ্যমে মানুষ একে অপরের সাথে ভাবের আদান প্রদান করতে সক্ষম হয় এবং দৈনন্দিন অভিজ্ঞতা সংগ্রহ করে একটি ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে সভ্যতার দিকে অগ্রসর হয়েছে। এ প্রসঙ্গে মর্গান বলেন, মানব সভ্যতার বিকাশ ও অগ্রগতির মূলে জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার ও উৎপাদন পদ্ধতি সক্রিয় ভূমিকা পালন করেছে। মর্গান তার অ্যানশাইন্ট সোসাইটি শীর্ষক গ্রন্থে সংস্কৃতির নতুনতর আবিষ্কারের মধ্যে সমাজের স্তরের কথা উল্লেখ করেন। মর্গান সংস্কৃতির উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা গভীরভাবে পর্যালোচনা করে বলেছেন যে সংস্কৃতি বিবর্তনের পর পূর্বেকার রূপ হতে নতুন রূপ লাভ করে। তিনি মানব সমাজের সংস্কৃতির বিবর্তনের কালকে 3টি ভাগে ভাগ করেছেন: 1 বন্যদশা, 2 বর্বরদশা, 3 সভ্যদশা। বন্যদশা। মর্গানের মতে বন্যদশা 60,000 বছর স্থায়ী হয়। বন্য জীবনে মানুষ জীবন কাটাতেও প্রধানত শিকার করে ও ফলমূল আহরণ করে। এই স্তরে মানুষ গোত্র, জ্যান, ফ্রেট্রি ও ট্রাইবে সংঘবদ্ধ ছিল এবং দলবদ্ধভাবে বসবাস করত। তারা অঙ্গভঙ্গি ও কিছুটা সাংকেতিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করত। পুরুষ ও স্ত্রী ভেদে সমাজ সংগঠন এবং অবাধ যৌনাচার এই পর্যায়ের বৈশিষ্ট্য। একেবারে আদি অবস্থা থেকে মাটির পাত্র তৈরি করতে শেখার পূর্ব পর্যন্ত সময়কে বন্য অবস্থার কাল বলে গণ্য করা হয়। মর্গান এই অবস্থার সমাজের উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়া ও পলিনেশিয়ার অধিবাসীদের সমাজ এবং কলম্বিয়া উপত্যকা ও হাডসন যে টেরিটরির আদিবাসীদের কথা উল্লেখ করেন। মর্গান বন্যদশাকে আবার 3টি উপপর্যায়ে ভাগ করেন, যথা বন্য অবস্থার নিম্ন পর্যায়, বন্য অবস্থার মধ্য পর্যায় এবং বন্য অবস্থার উচ্চ পর্যায়। বন্য অবস্থার নিম্ন পর্যায়। এই পর্যায়ে মানুষ ছিল অরণ্যাচারী ও পর্বতবাসী। ফলমূল ছিল তাদের খাদ্য। এই পর্যায়ে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে স্পষ্টভাবে উচ্চারিত ভাষার উৎপত্তি। ঐতিহাসিক যুগে যেসব জনসমাজের সাক্ষাৎ পাওয়া যায় তাদের মধ্যে কোথাও এই আদিম পর্যায়ের সাক্ষাৎ পাওয়া যায় না। যদিও এই পর্ব সম্ভবত হাজার হাজার বছর ধরে চলেছে, তবুও এর অস্তিত্বের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। কিন্তু যখনই আমরা পশ্চাৎ জগৎ থেকে মানুষের উৎপত্তি মেনে নেই, তখনই এমন একটি উৎক্রমণ স্তর মেনে নেয়া অপরিহার্য হয়ে পড়ে। বন্যদশার মধ্য পর্যায়। এই পর্যায়ের সূচনা হয়েছে আগুনের প্রয়োগ ও খাদ্য হিসেবে মাছের ব্যবহারের সাথে সাথে। প্রসঙ্গত উল্লেখ্য যে আগুনের ব্যবহারের ফলেই খাদ্য হিসেবে মাছ আহারের যোগ্য হয়। আগুনের ব্যবহারের ফলে মাছ নতুন খাদ্য হলো। এই নতুন খাদ্য মানুষকে জলবায়ু ও স্থানীয় গণ্ডি থেকে মুক্ত করল। নদীর গতিপথ এবং সমুদ্রের উপকূল ধরে মানুষ অনায়াসে দূর অঞ্চলে ছড়িয়ে পড়ে। বসবাসের নতুন অঞ্চলগুলোর কারণে এবং পাথর ঘষে আগুন তৈরির বিদ্যা আয়ত্ত করার সাথে জড়িত নতুন নতুন আবিষ্কারের অবিরাম সক্রিয় তাগিদে নতুন সব খাদ্য সামগ্রী পাওয়া গেল। এভাবে একদিকে যেমন নতুন নতুন খাদ্য আবিষ্কার হতে লাগলো, অন্যদিকে তেমনি নতুন নতুন হাতিয়ারও। কিন্তু তবুও মাঝে মধ্যে খাদ্যের অনিশ্চয়তা দেখা যেত এবং এই অনিশ্চয়তার ফলেই অনেকে মনে করেন এই সময় নরমাংস ভোজনের উদ্ভব হয়েছে এবং তা অনেক দিন ধরে চলতে থাকে। 3 বন্য অবস্থার উচ্চ পর্যায়। তীরধনুক আবিষ্কারের সাথে সাথে এই পর্যায়ের সূচনা হয় এবং মৃৎশিল্প উৎপত্তির সাথে এই স্তরের পরিসমাপ্তি ঘটে। তীর ধনুক আবিষ্কারের ফলে জীবজন্তু নিয়মিত খাদ্যের অন্তর্ভুক্ত হয় এবং শিকার করা একটি স্বাভাবিক পেশা হয়ে ওঠে। এই পর্যায়ে মানুষ কাঠের পাত্র তৈরি করতে পারত, গাছের ছাল থেকে চুবড়ি তৈরি করতে পারত এবং পাথরের হাতিয়ারকে বিশেষ কায়দায় ঠুকে ঠুকে ধারালো করতে জানত। সংক্ষেপে বলা যায় যে তীরধনুক আবিষ্কার করার পর থেকেই মানুষের সমাজ অনেকখানি অগ্রসর হয়েছে। বর্বরদশা। মর্গানের মতে সমগ্র বর্বরদশা ব্যাপ্তিকাল 35,000 বছর। বর্বর অবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে পশুপালন, প্রজনন এবং চাষাবাদ। এই যুগে মানুষ পশুপালন ও প্রাথমিক পর্যায়ে চাষাবাদ প্রথা আবিষ্কার করে। বর্বর অবস্থার সূচনা হয় মৃৎশিল্প তৈরি করা থেকে এবং এই অবস্থার সমাপ্তি টানা হয় লেখার বর্ণমালা ও লোহার আবিষ্কারের সাথে সাথে। সমগ্র বর্বর দশায় আগুনে পোড়ানো ইটের ঘরবাড়ি, তামার কুঠার ও কাস্তে, জলসেচ, অর্থনীতি, পানির চৌবাচ্চা, সেচের জন্য খনন কাজ, বহিশ্বরবাদ থেকে একেশ্বরবাদে উত্তরণ, শিকারের জন্য বন্দুক প্রভৃতি লক্ষ্য করা গেছে। মর্গান বর্বর অবস্থাকেও 3টি পর্যায়ে ভাগ করেন, যথা বর্বর অবস্থার নিম্ন পর্যায়, বর্বর অবস্থার মধ্য পর্যায় এবং বর্বর অবস্থার উচ্চ পর্যায়।
বর্বর অবস্থার নিম্ন পর্যায়। মৃৎশিল্প আবিষ্কার থেকেই এই পর্যায়ের সূচনা। এই পর্যায়ের সময়কাল প্রায় 20,000 বছর। নানা তথ্য থেকে প্রমাণিত হয়েছে যে আগুন থেকে কাঠের পাত্রকে বাঁচানোর জন্য প্রথমে কাঠের পাত্রে মাটির প্রলেপ দেয়। পরে এই অভিজ্ঞতা থেকে তারা আবিষ্কার করলো যে কাঠের পাত্র ছাড়াও কেবল মাটি পুড়িয়ে মাটির পাত্র তৈরি করা যায়। এই পর্যায়ের পরিসমাপ্তি টানা হয় কৃষি ও পশুপালন করতে শেখার অবস্থা থেকে। বর্বর অবস্থার মধ্য পর্যায়। পূর্ব মহাদেশে পশুপালনের পর্যায়ের সূচনা হয় এবং পশ্চিমে সেচের সাহায্যে কৃষিকাজ ও গৃহ নির্মাণের জন্য আডব হচ্ছে রোদে শুকানো মাটির ইট এবং পাথর ব্যবহারের সাথে এই স্তর আরম্ভ হয়েছে। পশ্চিমাঞ্চলগুলোর অধিবাসীগণ প্রাথমিক পর্যায়ে চাষ করত। তারা ভুট্টা, লাউ, ফুটি ও অন্যান্য শাকসবজি চাষ করত। তারা কাঠের তৈরি বাড়িতে বাস করত। গ্রামগুলো কাঠের বেড়া দিয়ে ঘেরা ছিল। নিউ মেক্সিকোর পুয়েবলো পুয়েবলো নিউ মেক্সিকোর পুয়েবলো ইন্ডিয়ান উপজাতিরা, মেক্সিকানরা, মধ্য আমেরিকানরা বিজিত হওয়ার সময় বর্বরতার মধ্যবর্তী স্তরে ছিল। তারা পাথর অথবা আডব দিয়ে তৈরি দুর্গের মতো বাড়িতে বসবাস করত এবং জলবায়ু ও আঞ্চলিক অবস্থা বিচার করে কৃত্রিম সেচ ব্যবস্থায় বাগানে ভুট্টা ও অন্যান্য খাদ্যশস্যের চাষ করত। পূর্ব গোলার্ধে দুধ ও মাংস উৎপাদনকারী পশুপালনের সাথেই বর্বরতার মধ্যবর্তী স্তর শুরু হয় এবং এই পর্বের অনেককাল পর্যন্ত চাষবাস অজ্ঞাত ছিল বলে মনে হয়। গবাদি পশুপালন ও প্রজনন এবং বড় বড় পশুর খাদ্যের জন্য শস্যাদি চাষাবাস শুরু হয় এবং পরবর্তীকালে ওইগুলোই মানুষের পুষ্টির পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লোহা আবিষ্কার এবং তা গলিয়ে ব্যবহার উপযোগী করে তোলার মধ্য দিয়ে বর্বর দশার মধ্য পর্যায়ের সমাপ্তি ঘটে। 3. বর্বর অবস্থার উচ্চ পর্যায়। লোহার ব্যবহার শেখা থেকে এই পর্যায়ের সূচনা। এই পর্যায়ে গবাদি পশুচালিত লোহার ফলাফল লাঙ্গল ব্যবহৃত হয়। বর্বর অবস্থার উচ্চ পর্যায়ে লোহার যন্ত্রপাতি, হাপড়, জাতা, কুমারের চাক, তেল ও মদের নিষ্কাশন ইত্যাদির ব্যবহার প্রচলিত ছিল। ধ্বনি সমৃদ্ধ বর্ণমালার উদ্ভাবন ও সাহিত্য রচনার মধ্য দিয়ে এই পর্যায়ের সমাপ্তি ঘটে। সভ্যতার শুরু মূলত এই পর্যায় থেকে। সিজারের সময়ের গ্রিক জনগোষ্ঠী এই পর্যায়ের অন্তর্ভুক্ত। সভ্যদশা। সভ্যযুগে এসে মানুষ কৃষিকর্মে আরও উন্নতি লাভ করেছে। এ সময়ে মানুষ মাটির পাত্রে ফসল রাখত, লাঙ্গল দিয়ে চাষ করত এবং চাকাযুক্ত শকট ও পালতোলা নৌকা চালাতে আরম্ভ করেছে। এই সভ্যযুগকে আবার দুভাগে বিভক্ত করা হয়েছে। 1. প্রাচীন সভ্যযুগ। 2. আধুনিক সভ্যযুগ। প্রাচীন সভ্যযুগ মানুষের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিস্তারের যুগ। আধুনিক সভ্যযুগ এই যুগ হচ্ছে বর্তমান পর্যায়ের বিজ্ঞানের যুগ, যার সূচনা হয়েছে 1762 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরুর মাধ্যমে। লুইস হেনরি মর্গান 1877 সালে তার বিখ্যাত অ্যানশাইন্ট সোসাইটি শীর্ষক গ্রন্থ প্রকাশের সময় আধুনিক সভ্যযুগের কতিপয় উদ্ভাবন ও আবিষ্কারের নাম উল্লেখ করেন, যেমন টেলিগ্রাফ, কয়লার গ্যাস, পাওয়ারলুম, স্টিম ইঞ্জিন, রেলওয়ে, টেলিস্কোপ, কম্পাস যন্ত্র ইত্যাদি। এভাবে L.H. মর্গান মানব সমাজ ও সংস্কৃতি বিকাশে বন্যদশা ও বর্বরতার মধ্য দিয়ে সভ্যতার সূচনা পর্যন্ত মানব সমাজের বিবর্তনের ব্যাখ্যা তুলে ধরেছেন। তার এই ব্যাখ্যা থেকে এই কথা বলা যায় যে প্রতিটি পর্যায়ে উৎক্রমণের ক্ষেত্রে আবিষ্কার ও উদ্ভাবন বিবর্তনের ধারাকে করেছে গতিশীল। উপর্যুক্ত পর্যালোচনার মাধ্যমে মর্গান মনে করেছিলেন যে মানব জীবন একটি অসহায় পর্যায় হতে সভ্যতার পর্যায়ে উন্নীত হয়েছে। এই উত্তরণের পথে কয়েকটি মধ্যবর্তী স্তর অতিক্রম করতে হয়েছে। মানুষ যতই সভ্য হতে যাচ্ছে ততই মানুষ জটিলতর জীবনে এসে উপনীত হচ্ছে এবং দিন দিন মানুষ একান্নতা থেকে বিভিন্নতাতে উপনীত হচ্ছে। কিন্তু মর্গানের মতবাদের সমালোচনা করেছেন অনেকেই। সমালোচনা সত্ত্বেও এই চিন্তাধারা মানবজাতির সংস্কৃতির বিকাশে একটি প্রভাবশালী দৃষ্টিভঙ্গি হিসেবে টিকে থাকবে।